নমস্কার, আমি ইশিকা। আপনাদের সকলকে স্বাগত জানাই সোনোস্ক্যান এয়ারের আরও একটি বিশেষ পডকাস্টে। বর্তমানে কিন্তু লাইফস্টাইলজনিত রোগ প্রায় প্রতিটি বাড়িতেই। আমরা প্রায়ই শুনি কোলেস্টেরল, লিপিড প্রোফাইল, কিন্তু হয়তো ঠিকভাবে এক্স্যাক্টলি বুঝতে পারি না এগুলো কি। সব কোলেস্টেরল কি খারাপ? কখন আমাদের চিন্তা করা উচিত? এই সমস্ত প্রশ্নের উত্তর আজ আমরা জানব এবং বুঝব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ইন্টারনাল মেডিসিন ডক্টর অতনু আচার্য স্যার। স্যার, আপনাকে নমস্কার। অসংখ্য ধন্যবাদ আমাদের এই পডকাস্টে জয়েন করার জন্য। তো প্রথমেই যেটা জানবো যে লিপিড ডিসঅর্ডার ঠিক কী? খুবই সময়োপযোগী প্রশ্ন ইশিকা। আসলে লিপিড ডিসঅর্ডারে আগে প্রথমেই বলে নিই যে আমাদের ভারতবর্ষে প্রায় 81% প্রিভ্যালেন্স, মানে এই পরিমাণ লোক কিন্তু এই অসুখে ভোগে। এবং সেটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখনকার দিনে প্রায় 30 বছর বা তার নিচেও এটা দেখা যায়, সেখান থেকে 70-80 বছর বয়স অবধি এতটা সময়ের মধ্যে মানুষ কিন্তু এই অসুখের শিকার হয়। লিপিড ডিসঅর্ডার বলতে আমরা মোটামুটিভাবে বুঝি যে আমাদের শরীরে কোলেস্টেরল, যা নর্মালি সবার শরীরেই থাকে, তার মানের একটা তারতম্য হওয়া। সেক্ষেত্রে আমাদের চিন্তা হয় যখন আমাদের এইচডিএল বা ভালো কোলেস্টেরল সেটা কমে যায় এবং খারাপ কোলেস্টেরলগুলো এলডিএল, টিসি, টিজি, ভিএলডিএল এগুলো বেড়ে যায়। তো এরকম একটা সমস্যা হলেই সেটাকে আমরা লিপিড ডিসঅর্ডার, ডিসলিপিডিমিয়া এরকম নাম দিয়ে থাকি। আচ্ছা, সাধারণত দেখা যায় যে যাদের নতুন নতুন কোলেস্টেরল ধরা পড়ে, খারাপ কোলেস্টেরল, তো তারা আতঙ্কিত হয়ে পড়েন। আবার যারা অনেক দিন ধরে যাদের রয়েছে তারা অনেকে অবহেলা করতে শুরু করে। তো এটা কতটা সিরিয়াস এই সমস্যাটা? এটা ইশিকা ভীষণই সিরিয়াস, মানে এটাকে একটা সাইলেন্ট কিলার বলা হয়। এর মানেটা হচ্ছে যে কোলেস্টেরল তো আপনার শরীরে কোনো অসুবিধা তৈরি করছে না প্রাথমিকভাবে, সেই জন্য মানুষ এর গুরুত্বটা উপলব্ধি করতে পারে না এবং কার রক্তে কতটা বেড়ে বসে আছে সেটা জানতেও পারছে না। সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে হঠাৎ একদিন দেখা গেল তার একটা হার্ট অ্যাটাক হয়ে গেল, হঠাৎ একদিন দেখা গেল তার একটা সেরিব্রাল স্ট্রোক হয়ে গেল, হঠাৎ তার কোনো রক্তের শিরাটা সরু হয়ে আসলো, যেটাকে আমরা পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ বলি। এই ধরনের অসুখগুলোর কিন্তু মাতা পিতা বলতে পারো এই ডিসলিপিডিমিয়া বা লিপিড ডিসঅর্ডার, অর্থাৎ খারাপ কোলেস্টেরল বেশি হওয়া। তো এই ধরনের কোলেস্টেরলের ক্ষেত্রে দেখা গেছে যে মানুষ জানতে পারে না। একটাই লক্ষণ বা দুটো লক্ষণ আমি বলতে পারি বড় জোর, সেটা হচ্ছে যে অনেক সময় তুমি দেখবে যে চোখের চারপাশে একটা সাদা দাগ দেখতে পাওয়া যায়, অনেকের দেখা যায়। যেটাকে আমরা প্যালপেব্রাল জ্যান্থেলেজমা বলি। সেটা যদিও সেটা হলেই যে কোলেস্টেরল বেশি থাকবে তা না, কিন্তু একজন ডাক্তারবাবুর উচিত যে সেটা হলে পরে তার টেস্টটা করানো এবং পেশেন্টেরও উচিত যে সেটা হলে পরে ডাক্তারবাবুর কাছে যাওয়া। আর একটা যেটা হয়, আমরা প্রায়শই দেখি আজকালকার দিনে কোনো অল্প বয়সী ছেলে মেয়ে প্রচণ্ড পেটে ব্যথা নিয়ে আসলো, তার ধরা পড়লো অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিস, এবং তার কারণ হিসাবে আমরা কিন্তু কোলেস্টেরল ডিসঅর্ডার বা হাইপার ট্রাইগ্লিসারাইডিমিয়া যেটা বলা হয়, অর্থাৎ ট্রাইগ্লিসারাইড লেভেল তার বডিতে খুব বেশি, সে সেটা জানতো না, সেখান থেকে তার প্যাঙ্ক্রিয়াসে প্রদাহ বা প্যাঙ্ক্রিয়াটাইটিস অসুখটা হলো। সুতরাং এই দুটো ক্ষেত্র নিয়ে কিন্তু মানুষ প্রায়শই আসে। এবং তারপরে অনেক সময় হয় যেরকম মানুষের হার্ট অ্যাটাক হলো, সেরিব্রাল অ্যাটাক হলো, তখন আমরা টেস্ট করতে গিয়ে দেখতে পারলাম ওহো আপনার তো কোলেস্টেরলটা খুব বেশি। এই রকম ব্যাপারটা হয় আর কি। তো এই হার্ট অ্যাটাক, প্যানক্রিয়াটাইটিস এই ধরনের রোগ এর মাধ্যমে দেখা যায়, এর জন্য হয়। তো এর কারণটা ঠিক কি, মানে কি কারণে এই রোগগুলো দেখা যাচ্ছে? এর কারণ মূলত জীবনশৈলী। তুমি যদি দেখো আমাদের এখন আমরা কিন্তু ডায়াবেটিস, হাইপারটেনশন, ফ্যাটি লিভার, স্থূলত্ব বা ওবেসিটি, তার সঙ্গে এই কোলেস্টেরল ডিসঅর্ডার, এগুলো কেমন একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, মানে মোটামুটি বলা যেতে পারে একই মুদ্রার এপিঠ ওপিঠ আর কি। এবং আমাদের জীবনশৈলী এর সবচেয়ে বড় কারণ। আমাদের জীবনশৈলী যা হওয়া উচিত সেটা আমরা প্রায়ই এই সভ্যতাতে বা এই সময়ে আমরা সেটা মেনটেন করতে পারছি না। যেমন মেন যে কারণগুলো লিপিড ডিসঅর্ডারের ক্ষেত্রে হয় সেটা হচ্ছে খাদ্যাভ্যাসের মধ্যে তেলের পরিমাণ, আমরা যে সমস্ত তেল খারাপ সেটা বেশি খাই, ভাজাভুজি বেশি খাই,
এবং আমাদের যে সুষম খাবার সেটা আমরা কমই খাই, ব্যালেন্সড ডায়েট যেটাকে বলে, এবং তার সঙ্গে আমরা ফাইবার জাতীয় খাবার কম খাই। এ বাদে আমাদের পরিশ্রমের যথেষ্ট অভাব আছে এবং রেগুলার যে দৈহিক পরিশ্রম আমাদের করা উচিত সেটা আমরা করি না, যেটাকে বলে সিডেন্টারি লাইফস্টাইল। সেটা আজকাল তুমি যদি দেখো যে 18-20 বছর বয়স থেকেই মানুষ সেই সিডেন্টারি লাইফস্টাইলের মধ্যে চলে যাচ্ছে। এর সঙ্গে যুক্ত হয় ধূমপান, এর সঙ্গে যুক্ত হয় অ্যালকোহল বা মদ্যপান, এর সঙ্গে যুক্ত হয় ডায়াবেটিস বা ডায়াবেটিসের ইতিহাস, হাইপার টেনশন এবং কিছু জেনেটিক কারণেও, যার এগুলো কিছুই নেই কিন্তু তার মা মাসির কোলেস্ট্রলের ডিসঅর্ডার আছে, তারও আছে। এটা ফ্যামিলিয়াল ডিসলিপিডিমিয়া কিছু থাকে, সেইগুলোই মোটামুটি কারণ আর কি। জেনেটিক কারণটা বাদ দিলে ওই লাইফস্টাইলের জন্যই এই ধরনের প্রবলেমসগুলো আমাদের লাইফে আসে, তাই তো? মোটামুটি। আচ্ছা, ডায়াগনোসিসটা আমরা কিভাবে করব? খুব সোজা, প্রথম কথা হচ্ছে সচেতনতা জরুরি। আমাদের এটা ভাবতে হবে যে মোটামুটি 20-25, এখনকার দিনে আমি বলবো 20-25 বছর বয়সের পরে বছরে একবার লিপিড প্রোফাইল বলে একটি ছোট্ট টেস্ট আছে, সেটা করে নেওয়া। সেই লিপিড প্রোফাইলটা এটা করা হয় যে খালি পেটে রক্ত পরীক্ষা করা হয়। এই রক্তে আমরা কোলেস্টেরলের মান দেখি। সেক্ষেত্রে মানগুলো আমি বলে দিই। আমরা মোট কোলেস্টেরল বা টোটাল কোলেস্টেরল দেখি, আমরা 200-র নিচে থাকলেই খুশি হই। আমরা এইচডিএল দেখি, এইচডিএল যদি কারো 50 বা এই ধরনের থাকে খুবই ভালো। আমরা এলডিএলকে বলি যে 100-র নিচে, কারো কারো ক্ষেত্রে যদি মানে হার্ট সংক্রান্ত ঝুঁকি বেশি থাকে বা স্ট্রোক থাকে তাদেরকে আমরা বলি 50-এর নিচে রাখতে, যেটাকে আমরা এসসিভিডি রিস্ক বলি। আর ভিএলডিএলকেও আমরা 50-এর নিচে নামিয়ে রাখতে বলি। ট্রাইগ্লিসারাইডের ক্ষেত্রে আমরা একটু লিনিয়েন্ট, ট্রাইগ্লিসারাইড 200-র নিচে থাকলে খুবই ভালো, 200 থেকে 500 অবধি মোটামুটি ভালো। 500-র উপরে কিন্তু ট্রাইগ্লিসারাইডের ওষুধ দিতেই হবে। 200 থেকে 500 আমরা ডায়েট কন্ট্রোল করতে বলি, বা অনেক সময় 200 থেকে 500-র মধ্যেও আমাদের ট্রাইগ্লিসারাইড কমানোর ওষুধ দেওয়া হয়। সেটা রুগী অনুযায়ী, মানে কেস বেসিসে সেটা ভ্যারি করে। তো এর মাধ্যমেই আমরা মোটামুটি জানতে পারি যে রুগীর রক্তের কোলেস্টেরলের অবস্থাটা কীরকম আছে। অর্থাৎ আমরা মানে লিপিড প্রোফাইল যদি টেস্ট করা হয় তাহলে আমাদের যদি কোলেস্টেরল থাকে কারো, তো সেটা ধরা পড়বে, তাই তো? আচ্ছা, এবার আসা যাক ট্রিটমেন্টের পার্টে। তো আমরা এই কোলেস্টেরলটাকে কন্ট্রোল করব কি করে? এটা অত্যন্ত জরুরি যে আমাদের প্রথম ভাবতে হবে যে কোলেস্টেরলের চিকিৎসা কিন্তু একমাত্র ওষুধ খাওয়া না। প্রথম সবার আগে জীবনশৈলীর পরিবর্তন। আপনার কোলেস্টেরল বেশি আছে মানে আপনি যা যা করে আসছেন তা আপনি সঠিক করছেন না। যেরকম আপনার রান্নাতে তেলের পরিমাণ কমাতে হবে। তেল নিয়ে আমরা একদিন বিস্তারিতভাবে আলোচনা করব, কিন্তু এখন মোটামুটিভাবে বলি যে বাড়ির সর্ষের তেলই খাওয়া যেতে পারে, ভালো সর্ষের তেল। সেটা কিন্তু 4 চামচ বা 5 চামচ প্রতিদিন, অর্থাৎ 20 বা 15 ml বা 20 to 25 ml মতো সর্ষের তেল প্রতিদিন ব্যবহার করা উচিত। তার বেশি ব্যবহার করলে কিন্তু আপনি বেশি তেল খাচ্ছেন। সেক্ষেত্রে কাছাকাছি আপনি ধরুন 1/2 লিটার তেল একটা মানুষের একার গোটা মাস চলে যাবে। আর ফাইবারযুক্ত খাবার বাড়ানো উচিত। যে সমস্ত খাবারে ফাইবার আছে, যেমন সবুজ শাকসবজি, অনেকটা ফল, বাদাম, এইগুলো কিন্তু নাটস যেগুলো বলা হয় সেগুলো কিন্তু খাওয়া উচিত, পিস, এগুলো খাওয়া উচিত। আর অবশ্যই 45 মিনিট মতো যোগা প্রাণায়াম, আপনি সেটা যোগাসন বা প্রাণায়ামের মাধ্যমে করতে পারেন, বা কিছু না করতে পারলে হাঁটুন অন্তত। আর ধূমপান অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে। এবার যদি ডায়াবেটিস থাকে তাহলে ডায়াবেটিসের খাবার দাবার মেনে চলতে হবে। এগুলো কিন্তু প্রথম যেগুলো করে ফেলতে হবে, এগুলো করতেই হবে। সে আপনি যদি ওষুধ খান তাও ঠিক আছে, বা বিনা ওষুধেও যদি ডাক্তারবাবু আপনাকে রাখেন তাহলে আপনি জীবনযাত্রার পরিবর্তন আপনাকে করতেই হবে। ওজন কমানোটা ভীষণ জরুরি। মানে আমরা বলি মোটামুটি 10%, অর্থাৎ একটা লোকের 60 কিলো ওজন আছে, তাহলে তার 5-6 কিলো যদি সে কমিয়ে ফেলতে পারে তাহলে দেখা যায় তার কোলেস্টেরলটা অনেকটা কন্ট্রোল হয়। আসলে এগুলো সবই ইনসুলিন রেজিস্ট্যান্সের ব্যাপার, সেগুলো নিয়ে আমরা পরে একদিন আলোচনা করব। তো ওজনটাও একটা বড় এক্ষেত্রে কারণ আর কি। তো এই লাইফস্টাইল চেঞ্জেস বাদ দিয়ে মেডিসিন সেরকম কি দেওয়া হয়? কিছু ক্ষেত্রে আমাদের ওষুধ দিতে হয়।
ওষুধ দিতে হয় দুটো ব্যাপারে। একটা হচ্ছে রুগীকে রিপিটেডলি বলা সত্ত্বেও সে লাইফস্টাইল ভালো মেনটেন করছে না, তার কোলেস্ট্রল লেভেল স্যাটিসফ্যাক্টরি বা সন্তোষজনক হচ্ছে না, সেক্ষেত্রে ওষুধ দিতে হবে। ওষুধের মধ্যে মেন আমাদের আছে স্ট্যাটিন। স্ট্যাটিন অনেকগুলো আছে, অ্যাটোরভাস্ট্যাটিন, রোসুভাস্ট্যাটিন মেনলি আমরা লিখি। আর আছে ফাইব্রেটস, এছাড়া আছে ইজিটিমাইব, এছাড়া আছে PCSK9 ইনহিবিটর। এগুলো কতগুলো ওষুধ আছে এবং এই ওষুধ শুরু করাও অনেক সময় পেশেন্টের প্রথমেই আমরা ওষুধ শুরু করে দিই। সেক্ষেত্রে ওই আমি আবার বললাম যে ASCVD রিস্ক ফ্যাক্টর, অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ রিস্ক যাদের বেশি আছে তাদের ক্ষেত্রে কিন্তু শুরু করা হয়। ডায়াবেটিসে, হাইপারটেনশনে, আমরা স্ট্রোকটাকে প্রিভেন্ট করবার জন্য, অ্যাথেরোস্ক্লেরোটিক প্রসিডিওরটাকে প্রিভেন্ট করার জন্য আমরা কিন্তু এটা দিয়ে থাকি, আগেই দিয়ে থাকি। কিন্তু একটা লোক যার কোনো রিস্ক ফ্যাক্টর নেই তার ক্ষেত্রে কিন্তু আমরা প্রথমে বলবো, প্রথমে এটা বোঝানোর চেষ্টা করব যে আপনি জীবনশৈলী পরিবর্তন করুন, কেননা এটাই প্রথম কাজ। অর্থাৎ আমি ওষুধ খেলেও আমাকে জীবনশৈলী মেনটেন করতে হবে, ওষুধ না খেলেও করতে হবে। যাদের ক্ষেত্রে কোনো রিস্ক ফ্যাক্টর নেই তাদেরকে জীবনশৈলীর পরিবর্তন করতে আগে বলা হবে, মাস দুয়েক অন্তত দেখা উচিত। তারপরেও যদি তারা সেটা না করতে পারেন তখন তাদের ওষুধের বন্দোবস্ত করতে হবে। আচ্ছা, একবার যদি কেউ ওষুধ স্টার্ট করে তো তাহলে কি যদি ঠিক হয়ে যায় পরবর্তীকালে তো সেটা বন্ধ করা যায়? এটা খুবই বিতর্কিত প্রশ্ন এবং রুগীদেরও খুব জানার ব্যাপার আছে, কেন প্রায়শই রুগীরা আমাদেরকে চেম্বারে জিজ্ঞাসা করে, ডাক্তারবাবু একবার শুরু করলে কি আমাকে সারা জীবন খেতে হবে? দেখো, বেসিক ব্যাপারটা হচ্ছে যে কি কারণে আমরা শুরু করেছি সেটা জানা দরকার। এখন যে ব্যক্তির রিস্ক ফ্যাক্টর আছে, যার হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা আছে, যে ধূমপান করেন, যার ডায়াবেটিস আছে, যার হাইপার টেনশন আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা স্ট্যাটিনকে আজকাল জীবনভর খেতে বলা হয়। সেক্ষেত্রে দেখা গেছে যে স্ট্যাটিন যে বেনিফিটগুলো দেয়, যে উপকারগুলো দেয়, তার তুলনায় তার যে পার্শ্ব প্রতিক্রিয়া সেটা খুবই মিনিমাম। সুতরাং এইসব রুগীর ক্ষেত্রে যদি আমরা দিয়ে রাখি তাহলে কিন্তু রুগীর উপকার হবে। সুতরাং সেই সব ক্ষেত্রে রুগীকে আমরা বলবো যে আপনি জীবনভর খান, 6 মাসে একবার আমি বলি যে কোলেস্টেরলটা চেক করান, লিপিড প্রোফাইলটা চেক করান, আর সেই অনুযায়ী আপনি ডোজ অ্যাডজাস্ট করে দিতে। সাইড এফেক্টের কোনো ভয়? তার সাইড এফেক্টের খুব মেজর ভয় নেই, তবে দেওয়ার আগে দেখতে হবে যে রুগীর কোনো সমস্যা আছে কিনা, লিভারের কোনো সমস্যা আছে কিনা। অনেক সময় মাংসপেশিতে অত্যন্ত ব্যথা হয়, যেটাকে আমরা মায়ালজিয়া বলি। অনেক সময় দেখা গেছে যে এটা নিয়ে একটা অনেক কন্ট্রোভার্সারি আছে, অনেক পেপারস আছে যে হাই ডোজে স্ট্যাটিন দিলে হয়তো পরবর্তীকালে ডায়াবেটিস হতে পারে। কিন্তু আমি যেটা আবার বললাম যে ডাক্তারিতে একটা খুব বড় কথা আছে, সেটা হচ্ছে রিস্ক বেনিফিট রেশিও। অর্থাৎ আমাদের স্ট্যাটিন দেওয়ার যে উপকারিতা সেটা তার পার্শ্ব প্রতিক্রিয়ার থেকে অনেক বেশি। সুতরাং যেসব ক্ষেত্রে আমরা ভাববো যে রিস্ক আছে সেসব ক্ষেত্রে স্ট্যাটিনকে আমরা চালাবো। কিন্তু একটি ছেলে বা একটি মেয়ে যার সেরকম কোনো সমস্যা নেই, শুধু একটু কোলেস্টেরল বেড়ে গেছিলো, তাকে কিন্তু আমরা জীবনশৈলী পরিবর্তনের কথাই প্রথম বলি। হয়তো একটু ওষুধ চালাই, তারপরে ওষুধ বন্ধ করে দেখি তাকে অবজার্ভ করে 2-3 মাস সে মেনটেন করতে পারছে কিনা। সেক্ষেত্রে যদি মেনটেন করতে পারে তাহলে তাকে অনর্থক দেওয়ার কোনো মানে আছে বলে আমার মনে হয় না। নরমাল আসে তাহলে আর দরকার নেই। আপনার শেষ বক্তব্য দর্শকদের জন্য কি থাকবে, কি পরামর্শ দিতে চান? আমার বক্তব্য হচ্ছে এই ব্যাপারে আপনারা সচেতন হন, কেননা যদি ভাবেন তাহলে হয়তো স্ট্রোক অ্যাটাক, ব্রেন স্ট্রোক যেটাকে আমরা বলি, হার্ট অ্যাটাক বা পেরিফেরাল আর্টারি ডিজিজ, চোখের অসুখ, এগুলোর কিন্তু আঁতুড়ঘর এই হচ্ছে উচ্চ কোলেস্টেরল, যেটা রক্তে থাকা জরুরি। আবার তার পরিমাপের, তার মানের গড়বড় হলে সেটা কিন্তু একটা অসুখ, এবং এটা সাইলেন্ট কিলার, অর্থাৎ আপনার কোনো অসুবিধা তৈরি করছে না। সেই জন্য আমি বলবো আজকালকার দিনে অন্তত 25 বছরের ঊর্ধ্বে সবাইকে বছরে একবার আপনারা কোলেস্টেরল চেক করুন। লিপিড প্রোফাইল একটা অত্যন্ত সাধারণ পরীক্ষা, এর মূল্যও খুব বেশি না। এটা করে দেখুন, যদি আপনাদের মানের কোনোটাতে কোনো গণ্ডগোল লাগে তাহলে আপনারা ডাক্তারবাবুর কাছে এসে তার পরামর্শ গ্রহণ করুন এবং একটা সুস্থ জীবনশৈলী মেনে চলুন, এবং অবশ্যই ধূমপান এবং অ্যালকোহল থেকে দূরে থাকুন। তার মানে লাইফস্টাইল চেঞ্জ অনেকটা বড় ফ্যাক্টর এই ক্ষেত্রে। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ স্যার, এত সুন্দরভাবে সবটা এক্সপ্লেন করলেন। দর্শকদের বলবো এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মনে রাখবেন হেলদি লাইফস্টাইল ইজ দ্য বেস্ট মেডিসিন।